বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শ্রেণীপাঠে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেলি সুলতানা, প্রভাষক, সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি তোমাদের ক্লাস নেই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের 23, 16, 15 কোর্সটি। আজকে আমার সপ্তম ক্লাস। আর আজকে আমি তোমাদেরকে পড়াবো উমাইয়া ও আব্বাসীয় কবিতা এবং মাকামা সাহিত্য। গত ক্লাসে আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম আরবি সাহিত্য, তাই না? আরবি সাহিত্য, সাবা মুআল্লাকাত, এগুলোর বৈশিষ্ট্যগুলো পড়িয়েছিলাম। তো আজকে আমরা উমাইয়া এবং আব্বাসীয় কবিতা, সেই সাথে আমরা মাকামা সাহিত্য সম্পর্কেও জানবো। আরবি সাহিত্য বিকাশের ইতিহাসকে 6টা যুগে ভাগ করা হয়ে থাকে। সেটা হচ্ছে যে জাহিলি যুগ, ইসলামী যুগ, উমাইয়া যুগ, আব্বাসী যুগ, ওসমানী যুগ এবং আধুনিক যুগ। আমরা গত ক্লাসে আরবি সাহিত্য যখন পড়িয়েছি তখন মূলত আমরা জাহিলি যুগ সম্পর্কে জেনেছি এবং আমি শেষে তোমাদেরকে বলেছিলাম যে কোরআন আবিষ্কারের কোরআন নাজিল হওয়ার পরে এই কবিতার ধরন চেঞ্জ হতে থাকে। তো আজকে আমরা উমাইয়া যুগের এই কবিতার সম্পর্কে, উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। উমাইয়া আমলের কবিতা। উমাইয়া যুগ 662 থেকে 750। আমরা মোটামুটি সবাই জানি যে উমাইয়া আমল বিস্তৃত ছিল এবং তারপরে হচ্ছে আব্বাসী যুগের উত্থান ঘটে, তাই না? তো এই উমাইয়া যুগের তোমার যে কবিতা, সেটাকে আমরা মূলত হচ্ছে উমাইয়া যুগের কবিতার মধ্যে বলে থাকি এবং এই সময় সাহিত্য ধারা ইসলামী যুগের সাথে অনেকটা একই রকম। আমরা ইসলামী যুগ বলতে কিন্তু খুলাফায়ে রাশিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে বুঝি। এবং এই যুগে গদ্য সাহিত্যের বিকাশ ঘটে এবং বিশেষত খুতবা বা বক্তৃতা গুলিতে লিপিবদ্ধ করা হয়, যা পরবর্তীতে উৎকৃষ্ট গদ্য হিসেবে পরিচিত হয়। এরকম খুতবা, বা আমরা জানি ইসলামে খুতবার প্রচলন আছে, বক্তৃতার প্রচলন আছে, শুক্রবারের দিন নামাজেও খুতবা পাঠ করা হয়। এই যে পাঠগুলো, এগুলোকেই পরবর্তীতে লিপিবদ্ধ করা হয় এবং এটাই কিন্তু গদ্য যে সংস্কৃতি সাহিত্যের, সেটার কিন্তু ধারা উন্মোচন করে। এছাড়া ইসলামী যুগের সংরক্ষিত স্মৃতিগুলো সাহিত্যের মর্যাদা পেয়েছে এবং বিখ্যাত লেখকদের মধ্যে ছিলেন, যেমন এই যুগের মানে উমাইয়া যুগের বিখ্যাত লেখকদের মধ্যে ছিলেন হাসান বিন সাবিত, কাব বিন জুবাইর, আমর বিন আবির, এবং এইগুলো ছিল মূলত, এরা ছিলেন ইসলামী যুগের কবি এবং কবিমুখ এবং আরবি এবং উমাইয়া আমলের কবি। তো আমরা দেখি যে এই উমাইয়া আমলের কবিতার মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে। প্রথম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ব্যঙ্গ কবিতা। উমাইয়া আমলের যে কবিতা বিদ্রুপ, আমি তোমাদেরকে যে বিষয়গুলো পড়িয়েছিলাম আরবি যুগের কবিতার বৈশিষ্ট্যের মধ্যে এবং সাবা মুআল্লাকাতের মধ্যে, কবিতাগুলোর বৈশিষ্ট্যের মধ্যে যে বিষয়গুলো বলেছিলাম, সে তার মধ্যে কিন্তু এই ব্যঙ্গ কবিতার কথাটা ছিল। এই বিদ্রুপাত্মক কবিতার খুব কদর ছিল এই সময়ে এবং খলিফা তাদের শত্রুদের কুৎসা বর্ণনা করার জন্য কবিদের সাহায্য নিতেন এবং এইভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা বিভিন্ন রকম ব্যঙ্গ কবিতা রচনা করতেন এবং উমাইয়া যুগে হিজা কবিতা, মানে বিভিন্ন রকম এই যে কবিতাগুলোকে, এগুলো আবার ভাগও ছিল। তো এই কবিতাগুলোর মধ্যে এই ব্যঙ্গটা ছিল। এরপরে হচ্ছে শিয়াসি হিজা। উমাইয়া খলিফা কবিদের কবিতা দ্বারা শত্রুদের যে ঘায়েল করার পরামর্শ দিলেন, এগুলো এই কবিতাকে, যে ব্যঙ্গাত্মক কবিতা বললাম আমি যে ছিল, তো এটা মূলত যে খলিফাদের পৃষ্ঠপোষকতায় করা হতো, হাসিলের জন্য করা হতো, এই রচিত যে কবিতাগুলো, সেগুলোকেই মূলত বলা হয়ে থাকে যে শিয়াসি হিজা। তাহলে আমরা শিয়াসি হিজা সম্পর্কে বুঝতে পারলাম যে শিয়াসি হিজা আসলে কি, এবং এই উমাইয়া আমলে এই কবিতার মধ্যে এই শিয়াসি হিজার এই বিদ্রুপাত্মক ব্যঙ্গাত্মক এই বৈশিষ্ট্যটা ছিল। এরপরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে নাকাইদ, তাই না? তো নাকাইদ যে বৈশিষ্ট্যটা, এটা ছিল, এটার কারণ হচ্ছে যে এই সময়ে তোমার যে উমাইয়া যুগের কবি ফারাজদাক জারির আক্তাল, আমরা আক্তালের কথা পড়বো, জানবো একটু পরে। তো এই জাতীয় কবিদের শ্রেষ্ঠত্ব ছিল এবং তারা কাব্য সাহিত্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করেন, যেটা হচ্ছে
নাকাইদ, এটা এক ধরনের বিশেষ ধরনের হিজাব। ঠিক আছে, আমি সিয়াসি হিজার কথা একটু আগে বললাম। আর এই যে নতুন নাকাইদ, এটাও এক ধরনের হিজাব, এবং এটা একজন নিন্দা করে কবিতা লিখতেছে, সেই নিন্দা আবার প্রতি উত্তর দিত। এই প্রতি উত্তরটাকেই হচ্ছে বলা হচ্ছে যে তোমার নাকাইদ। তাহলে আমরা নাকাইদ যে বৈশিষ্ট্য তার সম্পর্কে জানলাম। এরপরে বলা হচ্ছে যে মদ্যপানের বর্ণনা। ইসলামের যে উমাইয়া যুগের যে কবিতা, তার মধ্যে মদ্যপানের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আমরা আরবি সাহিত্যের ক্ষেত্রেও দেখেছি, আরবি যখন বলেছিলাম তখন বলেছিলাম যে তারা মদ্যপানের বর্ণনা দিত, এবং উমাইয়া যুগেও এই ধারা অব্যাহত ছিল, এবং তাদের কবিতার মধ্যে এই মদ্যপানের যে বর্ণনা সেটা রয়ে গিয়েছিল। এরপরে সেটা হচ্ছে যে প্রেমমূলক কবিতা। প্রেমের কবিতা অনেকে প্রেমকে উপজীব্য করে কবিতা রচনা করতেন, এবং এই জাতীয় কবিতার অন্যতম কবি ছিলেন হচ্ছে ওমর বিন আবু রাবিয়া, এবং তিনি এই ব্যাপারে খুবই পারদর্শী ছিলেন। তার ভাষা ভঙ্গি এগুলো ইমরুল কায়েস, যিনি ছিলেন হচ্ছে প্রাক ইসলামী যুগের একজন শ্রেষ্ঠ কবি, তাকেও ছাড়িয়ে গিয়েছিল, এবং তিনি খুব সুন্দরভাবে এই প্রেমটাকে তার কবিতায় উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন। এরপরে হচ্ছে প্রশংসামূলক কবিতা। কোন সম্ভ্রান্ত ব্যক্তি, গোত্র বা রাজা বাদশার প্রশংসা করলে এই কবিতাগুলো রচনা করা হতো, এবং উমাইয়া যুগে ইসলামী আরবি যুগে যে এটা প্রচলিত ছিল, উমাইয়া যুগে এসেও এর কোনো পরিবর্তন ঘটেনি, এবং বরঞ্চ এটা খুশি হতেন কোনো ব্যক্তি যে এই জাতীয় এই ভাবে তার নামে যে তাকে উদ্দেশ্য করে যদি প্রশংসামূলক কবিতা রচনা করা হতো, এবং কবিরাও চেষ্টা করতেন তাদেরকে খুশি করে সুবিধা আদায় করার জন্য। গৌরব গাথা হচ্ছে যে উমাইয়া যুগে, জাহিলি যুগে যেমন উমাইয়া যুগেও সেটা অব্যাহত থেকেছে, এবং উমাইয়া যুগের এই গৌরব গাথার ক্ষেত্রে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছে কবি, সেটা হচ্ছে কবি ফারাজদার, এবং তিনি এই ব্যাপারে খুবই অভ্যস্ত ছিলেন। তিনি বলতেন যে আমরা বাড়িতে যদি কখনো বাদশাহী পোশাক পরিধান করি এবং যুদ্ধক্ষেত্রে শস্ত্রপূর্ণভাবে সজ্জিত হয়ে যায়, ঠিক তেমনি উমাইয়া যুগের অন্যতম কবি তারা কি করতেন যে স্বীয় বংশমর্যাদাকে এইভাবে রক্ষা করার জন্য তারা এই যে বলতেছে যে বাড়িতে বাদশাহী পোশাক পরিধান করি আমরা, আবার হচ্ছে যুদ্ধক্ষেত্রে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে যায়, মানে নিজেরা যে শ্রেষ্ঠত্ব এটা এইভাবে তারা প্রচার করতে পছন্দ করত। এরপরে হচ্ছে ভাষা এবং গঠনশৈলী। উমাইয়া যুগের কবিতার মধ্যে ভাষাগুলো খাঁটি আরবি ছিল, হ্যাঁ, কারণ তখন অন্য ভাষার যে সংমিশ্রণ তখন ওভাবে অতটা হয়ে পারেনি। পরবর্তীতে আব্বাসীয় যুগে যদিও পার্সিকদের প্রভাব পড়ে যায়, কিন্তু উমাইয়া যুগে এই ভাষা বা গঠনশৈলী মূলত আরবিতেই ছিল। এরপরে গজল। আমরা জানি যে গজল এক ধরনের গানের ছন্দে কবিতা গান যেখানে হয়, এবং এই গজল রীতিতেও এই উমাইয়া যুগে কবিতা রচনা করা হতো, এবং তারা তাদের সেই কবিতাগুলো আবার খুবই প্রশংসিত হতো। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে গদ্য সাহিত্য। প্রথমেই আমি একটা কথা বললাম যে তোমাদেরকে যে উমাইয়া যুগে একটা পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে যে গদ্য সাহিত্যের সূচনা হয়ে যায়, কারণ তখন খুতবা, পাঠ, বিভিন্ন ধরনের রচনা এইগুলো স্থান পেতে থাকে সাহিত্যে। তো এই বিষয়টি আবার কবিরা এই বিষয় ভাবে আবার তারা কবিরা তাদের ভাষার মাধ্যমে এই গদ্য সাহিত্যের যাত্রা শুরু করেন, এবং খুব সুন্দরভাবে বিষয়বস্তুকে তারা সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে সক্ষম হন। এরপর আছে পদ্য সাহিত্য। যেহেতু কবিতার দ্বারাই সাহিত্যের চর্চা শুরু হয়, আরবি সাহিত্যের যাত্রা শুরু হয়ে যায়, এবং সেই ধারাবাহিকতা অব্যাহত থাকে উমাইয়া যুগে, এবং তাদের মধ্যে পদ্য সাহিত্যের চর্চা বিদ্যমান থাকে। উর্জুয়া হচ্ছে এক ধরনের উট চালনার গান। আমাদের দেশে আমরা জানি যে আমাদের ভাওয়াল সঙ্গীত আছে, তাই না? আমাদের ভাওয়াল সঙ্গীত বিভিন্ন রকম সঙ্গীত আছে। এই সঙ্গীতগুলো মাঝি নৌকা চালাতে চালাতে গায়, এরকম গান করে। কৃষক মাঠে কাজ করতে করতে গান করে। তো এরকম যে চর্চা, এরকম যে সংস্কৃতি, সেটা উমাইয়া আরবদের মধ্যেও ছিল, এবং উর্জুয়া হচ্ছে সেরকমই একটি সাহিত্য যেটা উট চালানোর সময় উট চালনা করতো, কারণ যেহেতু আরবরা উট চালায়, মানে উট আমরা জানি যে, তো এইটা চালানোর সময় যে রাখাল ছিল তারা যে গান রচনা করতো বা সেটাকেই উর্জুয়া বলা হয়, এবং এগুলো খুব ছোট হতো, কখনো শ্লোক সংখ্যা 2 হতো, কখনো শ্লোক সংখ্যা 6 হতো। তো এভাবেই এরকম ভাবে এই উট চালনার মাধ্যমেও তাদের সাহিত্য চর্চা অব্যাহত থেকে গেছে। তো এই হচ্ছে মোটামুটি আরবদের মানে উমাইয়া যুগে
আরবি কবিতার বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি। এছাড়াও আরো কিছু বিষয় লক্ষ্য করা যায় যে উমাইয়া যুগের আরবি কাব্যের মধ্যে, সেটা হচ্ছে যে তারা বিশেষ করে যে তারা কোরআন, হাদিস, তাফসির, সাহাবীদের বাণী, বক্তৃতা তারা যা শুনতেন তা বাস্তব প্রতিচ্ছবি তাদের লেখার মাধ্যমে তারা সেটা প্রচার করতেন। তো আমরা দেখতে পাচ্ছি যে কবিতার শব্দালঙ্কার, ছন্দ, মিল, এগুলো প্রত্যেকটা বিষয়, নাকাদের সংযোজন, তারপরে তোমার সিয়াসি হিজা, ব্যঙ্গ, প্রত্যেকটা বিষয় মিলে তাদের কবিতার মধ্যে একটা অনন্য বৈশিষ্ট্য তারা সৃষ্টি করতে সক্ষম হন। এবং এটাই ছিল আজকে তোমাদের এই যে উমাইয়া আমলের আরবি কবিতার যে বৈশিষ্ট্যগুলো সে সম্পর্কে পাঠ আজকে। তো এরপরে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে যে আব্বাসীয় আমল। আব্বাসীয় আমলের পূর্বে আমি তোমাদেরকে একটু উমাইয়া আমলের যে আরবি কবি একজন আছেন, তিনি হচ্ছে, তার নাম হচ্ছে কবি আক্তাল। তো এই আক্তাল সম্পর্কে তোমাদেরকে আমি একটু বলবো। সেটা হচ্ছে কবি আল আক্তাল, যিনি তাকলিবি দুঃখিত। তো গোত্রে তার জন্ম হয় এবং তার জন্ম সম্পর্কে অবশ্য অনেকে অনেক রকম বিষয় বলা হয় যে তার জন্মের আসলে কখনো ওই যে বলা হয়েছে যে হিজরি 19 সন মোতাবেক 740 খ্রিস্টাব্দে তার জন্মগ্রহণ করেন। আসলে ওই সময়ের জন্ম তারিখ নিয়ে অনেকের ব্যাপারেই মতনৈক্য রয়েছে। তো তিনি আরবের এই তাগলিব গোষ্ঠীর অন্তর্ভুক্ত একজন আরবি কবি ছিলেন। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তবে তিনি বনি উমাইয়ার খলিফাদের প্রশংসার কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। যেহেতু ওই সময় উমাইয়া খলিফারা শাসন কার্যে ছিলেন এবং তাদের প্রশংসা করে তিনি কবিতা রচনা করতেন, এই জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন এবং এই ব্যঙ্গাত্মক কবিতা রচনার ব্যাপারে তিনি খুবই দক্ষ ছিলেন। এছাড়াও আক্তালের বিষয়ে যেটুকু জানা যায় যে শৈশবে তিনি মাতৃহারা হয়ে মাতার কাছে লালিত পালিত হন এবং তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, এজন্য তার লেখাপড়া খুব একটা হয়নি এবং তিনি মাতৃ প্রান্তরে ঘুরে বেড়াতেন এবং সেখানে থেকেই তার এই কবি প্রতিভার বিকাশ ঘটে। এবং যৌবন যখন হয় তার, তখন তিনি মদ্যপায়ী হয়ে যান এবং নারী সঙ্গ পিয়াসী হয়ে যান এবং এরপরে তাকে অনেকেই ত্যাগ করে এবং পরবর্তীতে তিনি দামেস্ক ও মেসোপটেমিয়ার নিজ বংশ অতিবাহিত করেন এবং তাগলিব এবং কায়জিদ এই যে বংশ ছিল, এই যে যুদ্ধ হয় সক্রিয়ভাবে তিনি সেখানে অংশগ্রহণ করেন। উমাইয়া আমলে তার অনেক গুরুত্বপূর্ণ এই কবি সাহিত্যের ক্ষেত্রে তিনি অনেক গুরুত্ব রেখেছেন। সর্বোপরি 710 খ্রিস্টাব্দে খলিফা ওয়ালিদের সময় তিনি মারা যান। আর এই আক্তালের যে কাব্যচর্চা ছিল, সেই কাব্যচর্চা তিনি তার দেওয়ানি গ্রন্থে উল্লেখ করে গেছেন এবং সেখানে তিনি 8টি বাহর, অর্থাৎ যে আরবি কবিতা নিজস্ব চলার পথ তিনি তার নিজের মতো করে ব্যবহার করেছেন। এই বাহরগুলো হচ্ছে বাহারুল ওয়াফির, বাহরুত তবিল, বাহারুল বাসিদ, বাহারুল কামিল, বাহারুল রাজায়াস, বাহারুল রামালা, বাহারুল মুতাকারিব এবং বাহারুল খলিফ। তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। তাহলে আমি এখানে কি বিষয় তোমাদেরকে পড়ালাম? একটা বিষয় সেটা হচ্ছে যে উমাইয়া আমলের আরবি সাহিত্যের উদ্ভব এবং তার বিকাশ কিভাবে হয়েছিল এবং এক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে আমি তোমাদেরকে এখনো আরো কতগুলো কবির কথা বললাম। তো এরপরে আল আক্তাল যিনি ছিলেন, এই আল আক্তার সম্পর্কে তোমাদের জানালাম। এবার আমি আব্বাসীয় আমলের কবিতা সম্পর্কে তোমাদেরকে পড়াবো। আমরা মোটামুটি সবাই জানি যে উমাইয়া আমলের পরে যে যুগের অবতারণা হয়, যে শাসনের অবতারণা হয়, সেটি হচ্ছে আব্বাসীয় আমল, তাই না? 750 খ্রিস্টাব্দে আব্বাসীয় যুগের শুরু হয়েছে এবং বলা হয়ে থাকে এই যুগটা আরবি সাহিত্যের জন্য স্বর্ণযুগ এবং 1258 পর্যন্ত হালাকুকাল কর্তৃক মঙ্গলদের কর্তৃক বাগদাদ নগরীর পতন হওয়ার পূর্ব পর্যন্ত এই আমলটা ছিল এবং এই সময়ে আরবি কবিতার পরিবেশ, মানসিকতা সবকিছুর একটা পরিবর্তন আসে এবং এই সময় সবচেয়ে বেশি যে কারণে এটাকে স্বর্ণযুগ বলা হয়ে থাকে, আসলে এই সময় বিভিন্ন সভ্যতা সংস্কৃতির সাথে আরবীয়দের সংমিশ্রণ ঘটে থাকে। বিদেশি সভ্যতা সংস্কৃতির সঙ্গে কবিতার যে ধ্যান ধারণা পরিবর্তন ঘটে, যার ফলে আগের যে আমলের যে কবিতায় যে একঘেয়েমিটা ছিল, সেই একঘেয়েমিটা থেকে আরবি সাহিত্য বেরিয়ে আসে এবং তারা খুব সুন্দরভাবে তাদের নতুন কবিরা তাদের নতুনত্বর মাধ্যমে তারা তাদের কবিতাগুলো উপস্থাপন করতে সক্ষম হন।
যদিও এই রূপটাকে অনেক কবি সমালোচনা করেছেন এবং ইসলামী জীবন দর্শনের সাথে তারা মনে করেন যে এটার কিছুটা হলেও সাংঘর্ষিক কোনো ক্ষেত্রে তারা বলেছেন, কিন্তু জীবন ও জগৎ সম্পর্কে বিচিত্র ধ্যান ধারণা এবং কাব্যের বিষয় এবং পরিধিকে বৈচিত্র্যময় করে তোলার ক্ষেত্রে এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন এই আব্বাসী আমলের কবিতার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা এখন জানবো। তো প্রথমে যে বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সাহিত্যের সংমিশ্রণ। সাহিত্যের সংমিশ্রণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে এই সময় যেহেতু তারা বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে একটা মিশ্রণ হতে থাকে, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন সাহিত্যের সভ্যতার মধ্যে একটা আনাগোনা তৈরি হতে থাকে, এবং এই কারণে এই যে তাদের মধ্যে বিভিন্ন ভাষার সংমিশ্রণের সাথে সাথে সাহিত্যের সংমিশ্রণের সাথে এই আরবি কবিতার মধ্যেও এই সংমিশ্রণটা লক্ষ্য করা যায়। এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সাংস্কৃতিক স্বাধীনতা। এই সময়ে আরবি সাহিত্য চর্চার মধ্যে একটা সাংস্কৃতিক যে স্বাধীনতা এটি পরিলক্ষিত হয় এবং তারা সঠিকভাবে তারা মনে করত যে তারা স্বাধীনভাবে তারা এই সাহিত্য চর্চা করতে সক্ষম এবং যে কারণে দেখা গিয়েছে যে এই সময় মানুষের মধ্যে যে সাংস্কৃতিক চর্চাটা হয়েছে সেটা তারা নিজেদের স্বাধীনভাবে নিজেদের চিন্তা সংমিশ্রণের ভাবে তারা এই সাহিত্য চর্চা করেছে। লৌকিক সাহিত্য, আমি উমাইয়া যুগে তোমাদেরকে উর্জিয়ার কথা বললাম, তাই না? বললাম যে উর্জিয়ার ব্যাপারে যে কিভাবে তারা হচ্ছে এই সময় তাদের সাহিত্য চর্চা অব্যাহত রেখেছিল। তো সেই সাথে সাথে এই যে তোমার লৌকিক যে সাহিত্য এই ব্যাপারেও এই যে উর্জিয়া যে কথাটা এটা কিন্তু আসলে লৌকিকতারই লৌকিক সাহিত্যেরই উদাহরণ, তাই না? তো ঠিক তেমনি ভাবে এই উর্জিয়া সাহিত্যেরও যে চর্চা, লৌকিকতার যে চর্চা এটাও এই সময় অব্যাহত থাকে। আচ্ছা, এরপরে আমরা যে বৈশিষ্ট্যের কথাটি জানবো সেটি হচ্ছে যে ভাষাতাত্ত্বিক বিতর্ক। ভাষাতাত্ত্বিক বিতর্ক আসলে যেটা সেটা হচ্ছে যে ওই যে প্রশংসামূলক নিন্দামূলক কবিতা নাজাইদের কথা আমরা বললাম যে একটা মানুষ যখন একজন কবিতা রচনা করত তখন কি হতো যে এই কবিতার আবার প্রতি উত্তর আসতো, তাই না? যে তারা এটাকে আবার খণ্ডন করত অন্য কবিরা। তো এই যে খণ্ডন করা যেটা তারা করতো এবং সাহিত্য মজলিসে বসে এই ভাষাতাত্ত্বিক যে সমস্যাগুলো তারা যোগদান করতো। এতে কি হতো যে কবিয়াল যে বিষয়টা আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে কবিয়ালদের যে কবিতার যে চর্চা এটা আমাদের দেশেও হয়েছে। তো এই জিনিসটা তখন ছিল এবং এতে ভাষার যে দক্ষতা যোগ্যতা এটা বৃদ্ধি পেতে থাকে, কারণ কবিয়াল যে প্রতি উত্তরে কবিতা লেখার জন্য তাকে অবশ্যই ভাষাগত জ্ঞান থাকতে হবে। আর আরবদের যে তোমার যে তাদের যে বাচন সংক্ষিপ্ততা মানে অতি অল্প কথায় শব্দে যারা যে অনেক বিস্তারিত একটা বিষয় বুঝতে পারতো সেটা কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি, তাই না? এরপরে হচ্ছে মাকামা সাহিত্য। মাকামা সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যুগের এবং এই সময় মাকামা সাহিত্যের বিকাশ ঘটে এবং আমরা মাকামা সাহিত্য সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আজকে আমি তোমাদেরকে বুঝাবো। এরপরে হচ্ছে নাটক এবং উপন্যাস। আগেই বলেছি যে গদ্য সাহিত্যের যে চর্চা সেটা কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? গদ্য সাহিত্যের চর্চা এটা অলরেডি শুরু হয়ে গেছে উমাইয়া যুগে এবং এই বিষয়টি চর্চার মাধ্যমে তারা আবার নাটক এবং অন্যান্য যে বিষয় এটা তাদের মধ্যে সাহিত্যের ক্ষেত্রে চর্চা তারা করতে থাকে। এরপরে যেটা সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। আব্বাসীয় আমলে প্রবন্ধ রচনার একটা গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যায় এবং তারা বিভিন্ন বিষয় সম্পর্কে তারা প্রবন্ধ রচনা করতে থাকে এবং এখানে তাদের সাহিত্যিক যে বৈশিষ্ট্য তারা যে সাহিত্যিক হিসেবে তাদের যে যোগ্যতা তারা সেটা এই প্রবন্ধ রচনার মধ্যে তারা তাদের এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে ইসলামী জীবনের দর্শন।
যেহেতু আব্বাসী আমলটাও হচ্ছে ইসলামী শাসনকাল এবং এই সময় মানুষ ইসলামী জীবনের তারা জীবনযাপন করত এবং সে কারণে ইসলামী জীবনের যে বিষয়গুলা রয়েছে, ইসলামে উল্লেখ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আব্বাসী আমলে চর্চা হতো এবং এই চর্চারই বহিঃপ্রকাশ ঘটতো, তাদের একটা বহিঃপ্রকাশ ঘটতো এই আমলে কবিতা বা সাহিত্যের ক্ষেত্রে। এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে ছন্দের পরিবর্তন। আমরা জানি কবিতার ক্ষেত্রে ছন্দ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং কবিদের জন্য কবিতা রচনার ক্ষেত্রে ছন্দ তা খুব মানে ছন্দের মিল না থাকলে কবিতা শুনতে ভালো লাগে না, তাই না? এটা কেমন গদ্য কবিতা একটা বিষয় আর ছন্দের কবিতা একটা বিষয়। তো এই ছন্দের যে বিষয়টি সেটি এই আব্বাসী আমলে পরিবর্তিত হয়ে যায়। এর কারণ হচ্ছে ওই যে বিভিন্ন ভাষার সংমিশ্রণ, বিভিন্ন বিষয়ের সংমিশ্রণ এবং রীতির পরিবর্তন এবং এই সবকিছু মিলাই এই ছন্দের একটা পরিবর্তন আব্বাসীয় আমলে হয়। এরপরে কিতাবুল আগানি, আমরা সবাই জানি যে কিতাবুল আগানি কি। তো এই কিতাবুল আগানির যে বৈশিষ্ট্য সেগুলো এই আব্বাসীয় আমলে এই তাদের কবিতার মধ্যে পরিস্ফুটিত হয়। আলিফ লাইলা ওয়া লাইলা, তাই না? আমরা আলিফ লাইলার নাম তো মোটামুটি সবাই জানি, এখনো এই করোনাকালীন সময়ে কিন্তু আবার এটা প্রচারিত হলো। তো আলিফ লাইলার যে বিষয়গুলো আছে, যে আরব্য রজনীর যে বিভিন্ন কাহিনী গল্প, তারপরে হচ্ছে বিষয়গুলা তারা উপন্যাস নির্ভর করে এটা রচনা করত এবং মালিক মোহাম্মদ জায়সি প্রাচীন পারস্যের হাজার আফসানা এইসব গ্রন্থের উপর ভিত্তি করে এই আরব্য উপন্যাসের পাণ্ডুলিপি যেগুলো রচিত হতো। তাহলে আমরা এখানে আর যে বিষয়টি আছে সেটা হচ্ছে খলিফার শ্রুতিপূর্ণ কবিতা। খলিফারা অবশ্য সব শাসকীরা তাদের যে প্রশংসা সূচক যে কবিতা, যে সাহিত্য, যে রচনা তারা সেগুলো পছন্দ করত এবং তার ধারাবাহিকতায় এই আব্বাসীয় আমলেও এটি প্রচলিত ছিল এবং বিভিন্ন সাহিত্যিক তারা এই কবি তারা খলিফাদেরকে প্রশংসা করে এই কাব্য রচনা বা করত এবং তারা সেটা খলিফাকে আকৃষ্ট করত এইভাবে। তো এই ছিল মোটামুটি আব্বাসীয় আমলের কবিতার বৈশিষ্ট্য। এবং আমরা যদি পার্থক্য করি, তোমরা তিনটা, যে আমি তোমাদেরকে তিনটা বা চারটা বিষয়ের পার্থক্য গুলো তোমরা একটা জায়গায় এই পয়েন্টগুলো লিখবা। আরবি সাহিত্যের যে বৈশিষ্ট্যগুলো ছিল বা বিষয়বস্তু ছিল সেইগুলো লিখবা একটা জায়গায় পাশাপাশি। তারপরে তোমরা জাহিলি কবিতার বিষয়বস্তুগুলো লিখবা। এরপরে উমাইয়া আমলের বিষয়বস্তু যে বিষয়গুলো ছিল বা বৈশিষ্ট্যগুলো যেটা আমি তোমাদেরকে বলেছি সেই বিষয়বস্তুগুলো একটা জায়গায় লিখবা এবং আব্বাসীয় আমলের বিষয়বস্তুকে একটা জায়গায় লিখবা। তো এইটাকে চারটা বিষয়কে তোমরা সামনে রাখবা। সামনে রেখে রাখবা তোমরা স্পেসিফিক কতগুলো বিষয় পাবা, কমন কতগুলো বিষয় পাবা, যেটা চারটা বিষয়ের সাথে, মানে চারটা বলতে যে আরবি সাহিত্যের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, সাবা মুআল্লাকাতের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, উমাইয়া আমলের কবিতার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এবং আব্বাসী আমলের কবিতার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। তো এই চারটা বিষয়, এগুলোকে তোমরা সুন্দরভাবে নিজেদের একটা খাতায় এগুলো লিপিবদ্ধ করবা এবং তারপরে আবার কয়েকটা বিষয় দেখবা যেগুলো আবার প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে? তো ওই আলাদাগুলো আবার তোমরা মনে রাখবা। লেখার ভিতরে খালি কবিগুলোর নাম একটু ভিন্ন থাকবে, কারণ যেহেতু এক একজন এক এক আমলের কবি, কিন্তু তাছাড়া সবকিছুই মানে একই রকম। তোমরা অনেক সময় দেখা গেছে যে আরবি সাহিত্য, আরবি কবিতা বৈশিষ্ট্য এসেছে আসছে, তোমরা আব্বাসী আমলের কবিতার বৈশিষ্ট্য পয়েন্টগুলো উত্তরপত্রে লিখে দাও, কিন্তু যে কিছু বেসিক মানে কিছু পার্থক্য রয়েছে এটা হয়তো তোমরা খেয়াল করো না। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো যে এই চারটি, মানে গত ক্লাসে আমি তোমাদেরকে যে বৈশিষ্ট্যগুলো পড়িয়েছি আরবি কবিতার বিষয়ে, তারপরে হচ্ছে সাবা মুআল্লাকাতের বৈশিষ্ট্যগুলো, আর আজকে যে দুটো পড়লাম এটা হচ্ছে উমাইয়া আমল এবং আব্বাসী আমলের কবিতার বৈশিষ্ট্যগুলো। এইগুলোকে তোমরা একটা খাতায় লিপিবদ্ধ করে জাস্ট পার্থক্যগুলো কি কি সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো এরপরে আমরা যে বিষয়টির দিকে আজকে মনোযোগ দিব সেটি হচ্ছে মাকামা সাহিত্য। আচ্ছা, মাকামা সাহিত্য একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের হচ্ছে পাঠের ক্ষেত্রে। এটা আব্বাসী আমলের একটা নতুন সংযোজন এবং এই বিষয়গুলো বিভিন্ন রকম ভাবে ছোট গল্প, গান, কবিতা,
বর্ণনা সবকিছুর বিষয়বস্তুকে নিয়ে, নৈতিক উপদেশ এগুলোকে নিয়ে আসলে এই মাকামা সাহিত্য তৈরি হয়েছিল। এবং মাকামা সাহিত্য শব্দটি আসলে শব্দটির যে আবিধানিক অর্থ সেখানে বলা হয়ে থাকে যে মজলিস, স্থান, বক্তৃতা, সুন্দর পরিবেশ বা উপদেশ, দাঁড়ানোর স্থান, এইগুলো। এবং এগুলো এই মাকামা সাহিত্য হচ্ছে একটা বহুবচন শব্দ। তো ব্যবহারিক দিক থেকে মাকামা সাহিত্যের কতগুলা অর্থ আছে, আমি একটু তোমাদেরকে সেইগুলো জানাই। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে মাকামাতুল কাসাস, মাকামাতুল কাসাস বা গল্পকারের আসর, অর্থাৎ যারা গল্প করে সেই গল্পকারের একটা আসর বসতো এবং সেখান থেকে যে সাহিত্য উদ্ভব ঘটত। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে মাকামাতুল খুতবা বা খতিবদের বক্তৃতা বা বিবৃতি, এখান থেকে যে বিষয়টি আসতো সেখান থেকে সেটা মাকামা সাহিত্যের একটা বস্তু। কারণ আমরা জানি যে ইসলামে প্রতি শুক্রবার জুম্মার দিনে খুতবা পাঠ করা হতো, তাই না? এই খুতবার বক্তৃতাকেই আবার তারা সাহিত্যিক ভাবে লিপিবদ্ধ করতো, সেটাই হচ্ছে এই মাকামাতুল খুতবা। এরপর আছে মাকামাতুল জাহাজা, এটা হচ্ছে যে মাকামাতুল জাহাজা বা নীতি কথা। তো উপদেশমূলক যে বিষয়গুলো থাকতো এই সাহিত্যকে, সেটাকে এই অর্থের মধ্যে রাখা হয়। তো আমরা যদি সংজ্ঞার দিক থেকে দেখি যে মাকামা সাহিত্য আসলে কি, তখন বলা হয়ে থাকে মাকামা হচ্ছে এমন একটি ছন্দবদ্ধ কবিতা বা কাহিনী যা সুন্দর উপদেশ বলি ও নীতিবাক্য সম্বলিত, ঠিক আছে? এবং সাহিত্যগণ এর মাধ্যমে ভাষার যে পাণ্ডিত্য এবং বীরত্ব তা প্রকাশ করতেন। এবং মাকামা সাহিত্যের উৎপত্তি সম্পর্কে যেটা বলা হয়ে থাকে যে আব্বাসী আমলে এই তার উৎপত্তি হয়েছে এবং এরপরে এর ধীরে ধীরে ক্রমবিকাশ ঘটেছে। এবং এই মাকামা সাহিত্যের উৎপত্তির পিছনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা হচ্ছে যে পারস্যীয় প্রভাব, পারস্যীয় যে সাহিত্য তার একটা প্রভাব এই মাকামা সাহিত্য পরিলক্ষিত হয়। এবং তারা যেহেতু আমরা জানি যে এই সময় আব্বাসী আমলে ইয়েগুলা রাজ্য সীমা অনেক দূর ছড়িয়ে যায়, অনেক দূর ব্যাপী ছড়িয়ে যায়, এবং যে কারণে দেখা গেছে যে এই পারসীদের প্রভাবে এই সাহিত্য বিস্তার হতে থাকে। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। তো এই মাকামা সাহিত্যে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি রয়েছিল এবং মানুষকে চিন্তা করতো, উপদেশ দিত, মানুষের কথা চিন্তা করে তারা এটা করতো। এরপরে যেটি আছে সেটি হচ্ছে সাহিত্য নির্ভর বিতর্ক। তারা যে বিতর্ক করতো এটা অবশ্যই সাহিত্য নির্ভর, সাহিত্য ছাড়া তারা এই বিতর্ক করতো না। এরপরে আমরা তাহলে এই মাকামা সাহিত্যের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলাম। এরপরে আসো মাকামা সাহিত্যের বিকাশ। তো মাকামা সাহিত্যের বিকাশের ক্ষেত্রে কোন কোন সাহিত্যিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন? তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে তিনি হচ্ছেন ইবনে ফারেস, তাই না? ইবনে ফারেস যিনি এই মাকামা সাহিত্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ইবনে ফারেস সর্বপ্রথম আরবি সাহিত্যে এই মাকামার উদ্ভব ঘটান এবং তিনি মাকামাকে আপন মহিমায় সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। এরপরে দ্বিতীয় যে ব্যক্তি তিনি হচ্ছেন বদিউজ্জামান আল হামদানি। এই বদিউজ্জামান আল হামদানি তার সময়ে এসে আসলে মাকামা সাহিত্যের প্রকৃত বিকাশ সাধিত হয় এবং তিনি তার মাকামা সাহিত্যের রচনা, তার কালটা ছিল হচ্ছে নবম শতাব্দীর শেষ দিকে এবং এই সময় যে তিনি তার বিভিন্ন সাহিত্যের উন্নয়ন বিকাশে, মানে এই মাকামা সাহিত্যের উন্নয়ন এবং বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং তার উদ্ভাবন, তার এই কার্যক্রমের কারণে দ্রুত এই মাকামা সাহিত্যে তার বিস্তার লাভ করে। এবং মাকামা সাহিত্যের সম্প্রসারণের ক্ষেত্রে এই বদিউজ্জামান আল হামদানি তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এ সম্পর্কে পিকেটি একটা কথা বলেছেন যে আল হামদানি এবং আল হারিরি সময় থেকে আসলে মাকামা আরবি ভাষা সাহিত্য শৈলী যেটা সেটা নাটকীয় প্রকাশভঙ্গি সবচেয়ে সুন্দর ভাবে ফুটে উঠেছে। আমরা হারিরি সম্পর্কে জানবো যে এর পরবর্তীতে আমি যে ব্যক্তির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উমর আলী সাফি। উমর আলী সাফি তিনি এই মাকামা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছে এই বদিউজ্জামান আল হামদানির মৃত্যুর পরে এই ব্যক্তি তার মাকামা সাহিত্য রচনার ক্ষেত্রে মনোনিবেশ করেন।
এরপরের যে ব্যক্তি তিনি হচ্ছেন আল হারিরি। আল হারিরি তার লেখনীর মধ্যে এই মাকামা সাহিত্যকে আরো বেশি এগিয়ে নিয়ে গিয়েছেন এবং তিনি তার রচনার যে বইটি সেটি হচ্ছে যে মাকামাতে হারিরি। এবং আমরা মাকামাতে হারিরি সম্পর্কে মোটামুটি সবাই অবগত আছি এবং এই সম্পর্কে এবং তার যে ধারা ছিল, তিনি নাটকীয় প্রকাশভঙ্গির নীতি অনুসরণ করেছিলেন এবং নাটকীয় প্রকাশভঙ্গির মাধ্যমে তিনি এই মাকামা সাহিত্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন। তিনি সাহিত্যকে অত্যন্ত জনপ্রিয় করেছিলেন এবং মূলত তার সময় বলা হয়ে থাকে যে এই মাকামা সাহিত্য আসলে আরো বেশি বিকাশ লাভ করে। এবং এরপরে যে ব্যক্তিটি এই ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন আস্তার কুফি। আস্তার কুফির সময়ে আমরা দেখি যে তিনি এই হারিরি মৃত্যুর পরে মাকামা সাহিত্যে তিনি মনোনিবেশ করেন এবং তার মেধা এবং যোগ্যতায় তিনি 50টি মতো মাকামা সাহিত্য রচনা করতে সক্ষম হন। এবং তার পরবর্তীতে আরো একজন ব্যক্তি তিনি এই মাকামা সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি হচ্ছে আল্লামা জামাখশারি। তো আল্লামা জামাখশারি তিনিও মাকামা সাহিত্য রচনা করেছেন এবং এভাবে এই ব্যক্তিগণের মাধ্যমে নবম শতাব্দীতে উৎপত্তি এই মাকামা সাহিত্য তার নিজ গতিতে প্রভাবিত হতে থাকে এবং পরবর্তীতে এটি সাহিত্য জগতে ছড়িয়ে পড়ে এবং আরবি সাহিত্য এটি একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে। তাহলে আমরা মোটামুটি মাকামা সাহিত্য সম্পর্কে আজকে জানলাম। তো আজকে আমাদের ক্লাস কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গেল। একটা হচ্ছে যে উমাইয়া আমলের আরবি সাহিত্য উদ্ভব এবং বিকাশ, তারপরে আব্বাসীয় আমলের আরবি সাহিত্যের বৈশিষ্ট্য এবং এরপরে মাকামা সাহিত্য এবং আর মাঝখানে কবি আল আক্তাল সম্পর্কে জেনেছি, তাই না? যেহেতু সবগুলোই হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, আমি এই জন্য একটি ক্লাসে তোমাদের এই বিষয়গুলো পড়িয়েছি। তোমরা আগের ক্লাসটি যেখানে আরবি সাহিত্য সম্পর্কে বলা আছে এবং এই ক্লাসটি দুটো ক্লাসকে সমন্বয় করে দুটো ক্লাস দেখলে তোমরা মোটামুটি এই যে অংশটা আছে তোমাদের এই অংশ থেকে তোমরা আশা করি বেশ ভালো বুঝতে পারবে। এখান থেকে এই অংশটুকু থেকে তোমাদের পরীক্ষায় কমপক্ষে 2টি কোশ্চেন আসে। আমি অবশ্য আগামী ক্লাসে তোমাদের ফেরদৌসী সম্পর্কে পড়াবো। তো এই বিষয়টি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এই আরবি সাহিত্যের এই বিকাশ এবং বিকাশের যে কতগুলো ধাপ বিষয়গুলো আমি তোমাদেরকে পড়ালাম। আর বইয়ের সম্পর্কে আমি তোমাদেরকে ইতোপূর্বে বলে দিয়েছি গত ক্লাসে। আমি এই বই সম্পর্কে যা যা বলেছি সেই বইগুলোই তোমরা এই ক্লাসে পড়বে। তো আজকে আমি আর ক্লাস আর বাড়াবো না, এ পর্যন্তই তোমাদের আমরা আগামী ক্লাস কবি ফেরদৌসী সম্পর্কে জানবো। আর বিগত যে ক্লাসগুলো আমি তোমাদেরকে করিয়েছি এটা সহ যে 7টি ক্লাস, আশা করি তোমরা প্রত্যেকটি ক্লাস বুঝেছো এবং সুন্দরভাবে তোমাদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে পেরেছো এবং তোমাদের প্রতি রইল শুভকামনা। এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। শুভ বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।